মেজর সাদাত মির্জা ১৬ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে মির্জা ভিলায় আনছে। সিসি এমন দিন দেখতে হবে ভাবেনি। সদর দরজায় দাঁড়ানো ছেলের পাশে একটা বাচ্চা মেয়েকে বউ বেশে দেখে চমকে কথাটা বলেন শম্পা মির্জা। তিনি চিৎকার করে বাড়ির সকল সদস্যকে জড়ো করেন, এই কে কোথায় আসো, সবাই দেখে যাও, তোমাদের আদরের ছেলে সাদাত কি করছে বলে বিলাপ করতে থাকেন। সাদাত মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়। সাদাত দৌড়ে মায়ের কাছে এসে বলে, আম্মু চিৎকার করছো কেন? লোকে কি বলবে? লোকে কি বলবে? যা বলে বলুক, সেটা আমার দেখার বিষয় না। তুই কি করে একটা ষোড়শী কন্যাকে বিয়ে করিস বাবু? বলে কান্না করে দেন শম্পা মির্জা। মায়ের এহেন কাজে সাদাত কি করবে বুঝে উঠতে পারছে না। মির্জা বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে, শুধু সাদাতের বাবা, দাদা, চাচা বাসায় নেই। সাদাতের দাদি এসে সাদাতের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলেন, এসব কি হচ্ছে দাদু ভাই? তুমি কাউকে না জানিয়ে একটা অচেনা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? তোমার থেকে এটা রেসপেক্ট করিনি। লোকে শুনলে সিসি করবে মির্জাদের। সাদাত অনুনয় সুরে বলে, প্লিজ দাদি, তুমি অন্তত ভুল বুঝো না, আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দাও তো। সবটা শুনে যদি বলো আমি ভুল করছি, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব, আই প্রমিস। সাদাতের কথা শুনে কিছুটা শান্ত হন জাহানারা মির্জা। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভিতরে আসতে বলেন জাহানারা মির্জা। মেয়েটা পা টিপে টিপে এসে দাঁড়ায় জাহানারা মির্জার পাশে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখেন তিনি। সাদাতের ছোট বোন তুলি এসে বলে মেয়েটাকে তার রুমে গিয়ে ফ্রেশ হতে। মেয়েটার অনেক ধকল গেছে সারাটা দিন। সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে মায়ের কাছে যায় সাদাত। মাকে নিয়ে সোফায় বসায়। বিয়ে করা বউটার নামও জানা নেই সাদাতের। মেয়েটার দিকে তাকালে অদ্ভুত মায়া লাগছে তার। সাদাত তার বাবা, চাচু, দাদুকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। মিনিট 10 পর তারা বাসায় আসেন। হঠাৎ করে সাদাতের জরুরি তলবে বাসায় ফিরতে হয় তাদের। ড্রয়িং রুমে সবাইকে চিন্তিত মুখে থাকতে দেখে সাদাতের বাবা শাহাদাত মির্জা জিজ্ঞেস করেন, কি হয়েছে? সবাই এমন করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? সবাইকে চুপ থাকতে দেখে সাদাতের দাদা ইসহাক মির্জা জিজ্ঞেস করেন, সাদ, কিছু বলছো না কেন? এত জরুরি বাসায় আসতে বললে? কাজ ফেলে সবাই বাসায় চলে আসলাম, আর এখন চুপ করে আছো? সাদাতকে সবাই সাদ বলে ডাকে। শম্পা মির্জা তেজি গলায় বলেন, সাদ আর কি বলবে বাবা? যা করে আসছে তাতে সমাজে মুখ দেখাতে পারবে কিনা সন্দেহ। শম্পা মির্জার কথায় কপালে ভাঁজ পড়ে যায় তার। তিনি চিন্তিত হয়ে বললেন, তুমি কি বলতে চাচ্ছ বৌমা? আমার দাদুভাই কি করেছে? বাবা, আপনার প্রাণপ্রিয় দাদুভাই বিয়ে করে আনছে। হোয়াট? জি বাবা, তাও আবার 16 বছরের এক বাচ্চা মেয়েকে। ইসহাক মির্জা অবাক হয়ে সাদাতের দিকে তাকে জিজ্ঞেস করলেন, সাদ দাদু ভাই, তোমার মা এসব কি বলছেন? জি দাদু, মা ঠিকই বলছে বলে মাথা নিচু করে নেয়। তুমি কি করে 16 বছরের মেয়েকে বিয়ে করলে? তোমার বিবেকে বাঁধল না? সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো আমরা? আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, আমাদেরকে সমাজের আর 5টা মানুষের সাথে মিশতে হয়। দাদু, আগে সম্পূর্ণ কথাটা তো শোনো। আমি পরিস্থিতির শিকার দাদু। একটা মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে সাদ? সবটা বলো আমাদের, আমরাও শুনতে চাই তোমার সাথে কি হয়েছে। কথাটা বলেন সাদের বাবা শাহাদাত মির্জা। ড্রয়িং রুমে বাড়ির বড় সদস্যগুলো সোফায় বসেন। সবার মধ্যমণি সাদাত। সাদাত বলতে শুরু করে, বিয়েবাড়ির সব কিছু স্বাভাবিক ছিল, সব ঠিকঠাকভাবে হচ্ছিল, কিন্তু বিয়ে পড়ানোর সময় ঘটে বিপত্তি। কি হয়েছিল? প্রশ্ন করেন ইসহাক মির্জা। কোথা থেকে হুট করে একটা মেয়ে পুলিশ নিয়ে হাজির হয়। বিয়ে বাড়িতে পুলিশ দেখে সবাই কানাঘুষা করে। আমি সেখানেই ছিলাম রায়হানের সাথে।
রায়হান সাদাতের বন্ধু, যার বোনের বিয়েতে গিয়েছিল। মেয়েটা পুলিশ অফিসারকে বলে বরকে অ্যারেস্ট করতে। কথাটা শোনার সাথে সাথে বিয়েবাড়িতে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে। পাত্র মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায়, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। মেয়েটা পাত্রের সামনে গিয়ে বলে, আমার জীবনটা শেষ করে তোমার শান্তি হয়নি, এখন আবার একটা বাচ্চা মেয়ের জীবন শেষ করার জন্য এসেছ? আমি থাকতে সেটা কোনোদিনও হবে না মিস্টার আকাশ। ছেলেটা ফিসফিস করে মেয়েটাকে বলে, চুপ করো আখি, এখানে কোনো সিন ক্রিয়েট না করে চলে যাও। কেন চুপ করবো? হ্যাঁ, তোমাকে আর ভয় পাই না আমি। এখানে মেয়েটার গার্ডিয়ানকে চিৎকার করে বলে, আখি নামের মেয়েটা আপনার খোঁজ খবর না নিয়ে কিভাবে একটা পশুর সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন? রায়হান এগিয়ে এসে বলে, এই মেয়ে, তুমি কী সব বলছো? কে তুমি? এখানে এসে কেন সিন ক্রিয়েট করছো? আপনি কে? আমি মেয়ের ভাই। আপনার বাবা কোথায়, ডাকুন, তাকে সবার সামনে সত্যিটা বলবো। আপনাদের তো জানার অধিকার আছে পাত্রের কুকীর্তির কথা। রায়হানের বাবা শফিক সাহেব এগিয়ে এসে বললেন, আমি মেয়ের বাবা, কি বলবে বলো। বিয়ের আসর থেকে পাত্র উঠে এসে বলে, আঙ্কেল এসব কি হচ্ছে? কোথা থেকে হুট করে একটা মেয়ে এসে বলল আর সব সত্যি হয়ে গেল? এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? রায়হান ভাই, আপনি মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। কই থেকে যে আসে এসব উটকো ঝামেলা? তুমি চুপ থাকো আকাশ, এমনিতে এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তারপরও এখন আর এক কাহিনী হচ্ছে। সবটা তো জানতে হবে আমাদের। তুমি আসলে কে, কি তোমার পরিচয়? রায়হানের কথায় আকাশ চোরা চোখে তাকায়। তার এখন খুব ভয় হচ্ছে, আখি যদি সব সত্যি বলে দেয় তাহলে না, এটা হতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে বলে মনে মনে শয়তানি হাসে। আকাশকে কোনো রকম সুযোগ না দিয়েই আখি নামের মেয়েটা বলতে শুরু করে, আমি আকাশের বিয়ে করা বউ। বউ শব্দটা শুনে বিয়েবাড়ির মানুষজন আবারও কানাঘুষা শুরু করে দেয়। তারা বলেও, শফিক সাহেব মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর পাত্র পেলেন না, একটা বিবাহিত মানুষের সাথে বিয়ে ঠিক করলেন। সিসি, মা মরা মেয়েটার কপালে এই ছিল, চাঁদের টুকরো মেয়েকে একটা বিয়েতা পুরুষের লগে, সিসি, আর ভাবতে পারছি না। একটা মহিলার কথা শুনে রায়হানের মাথা গরম হয়ে যায়। চিৎকার করে বলে, আপনারা দয়া করে চুপ করবেন, সম্পূর্ণ কথাটা শুনতে তো দেবেন। রায়হানের ধমকে মহিলাগুলো চুপ হয়ে যায়। আপনি এবার বলুন। আমাদের 1 বছরের একটা বাচ্চা আছে বলে কান্না করে দেয় আখি। প্লিজ আপনি কাঁদবেন না, সবটা খুলে বলুন, আমাদের কোনো ভয় নেই। আপনার পুলিশ অফিসার আকাশকে ধরে রাখে, সুযোগ পেলে পালিয়ে যায় যদি। আমাদের বিবাহিত জীবন খুব সুন্দরভাবে চলছিল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল। দিন যায়, রাত যায়, মাস যায়, এভাবেই 2টা বছর চলে যায়। আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে হয়। আকাশের পরিবারও খুশি হয় খুব। আকাশ মেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকে। আকাশের একদিকে মেয়ে আর আরেকদিকে পৃথিবী। আকাশ মেয়েকে চোখে হারায়। হঠাৎ আমি লক্ষ্য করি আকাশের ভিতর পরিবর্তন, দিন দিন কেমন পাল্টে যাচ্ছে। আগের মতো কেয়ার করে না, সব সময় ইগনোর করে। আমি 2 দিন আগে বাবার বাড়ি গিয়েছি, আর আজ বাড়ি এসে শুনি আকাশ নাকি বিয়ে করতে গেছে বলে কান্নায় ভেঙে পড়ে। রায়হান অগ্নি দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, তারপর আকাশের কলার ধরে বলে, ইউ লায়ার, তোর এত বড় সাহস, তুই আমার বোনের জীবন শেষ করতে এসেছিস বলে মুখে ঘুষি মেরে দেয়। আকাশ মুখ থুবড়ে নিচে পড়ে যায়। রায়হান আকাশকে উঠিয়ে এলো পাথারিভাবে মারতে থাকে। তখন আমি দৌড়ে গিয়ে রায়হানকে আটকিয়ে বলি, আইন নিজের হাতে নিস না, পুলিশের কাজ পুলিশকে করতে দে। পুলিশ অফিসার আকাশকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুরো বিয়েবাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবার মুখে এক কথা, বরকে পুলিশে ধরে নিয়ে গেছে। আনন্দে ভরা বিয়ের বাড়ি শোকের ছায়া নেমে যায়। শফিক সাহেব অনেক ভেঙে পড়েন, রায়হান নিজে অনেক ভেঙে পড়ে। এতক্ষণ যা যা হয়েছে সবটা নিজের চোখে দেখেছে কনে, সবটা দেখে মাটিতে ধপ করে বসে পড়ে বিয়ের কনে।
শফিক সাহেব বিলাপ করতে থাকেন, তার মেয়েকে এখন কে বিয়ে করবে? তার মেয়ে সমাজে মুখ দেখাতে পারবে না, সবাই তাকে দেখলে সিসি করে ধুরছাই করছে। আমি একপাশে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। রায়হানের বোনের জন্য আমার অনেক খারাপ লাগে। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো, ভাবতে বুক কেঁপে ওঠে আমার। রায়হান আমাকে এসে বলে, সাদাত, আমার বোনকে বাঁচা বন্ধু, ও বাঁচবে না, সমাজের মানুষ ওকে বাঁচতে দেবে না। তোকে হাত জোর করে বলছি, তোর বন্ধু হিসেবে না, একজন অসহায় ভাই তোকে বলছে সমাজের কটু কথা থেকে বাঁচার জন্য বোনকে বাঁচা। সাদাত অবাক হয়ে বলে, কিভাবে? আমার বোনকে তুই বিয়ে কর। হোয়াট? কি বলছিস এসব? ভেবে বলছিস তো আমি একজন মেজর, আর মেজর হয়ে কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করব? আমি কিছু জানি না। প্লিজ তুই আমার বোনকে বিয়ে করে ওর সম্মান বাঁচা, প্লিজ। সবটা বলে থামে সাদ। এর পরের ঘটনা সবটা তো সবার জানা। দাদু, তুমি বলো আমি কি ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। দাদু, আমি একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে ভাবো কি হতো? ভেবে বলছো তো দাদু ভাই, আমরা যা বলবো তুমি তাই করবে? জি দাদু। তাহলে মেয়েটাকে তুমি? দাদু ভাই, মেয়েটাকে তুমি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? পারবে তাকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে? পারবে তাকে মাথা উঁচু করে বাঁচার সাহস দিতে? সাদাত নিশ্চুপ, কোনো কথা বলছে না। কি হলো দাদু ভাই, কথা বলছো না কেন? সাদের মা শম্পা মির্জা গর্জে উঠে বলল, বাবা, এসব কথা এখানে কেন হচ্ছে? আমি কিছুতেই ওই মেয়েকে সাদের বউ হিসেবে মানি না। ওর কি যোগ্যতা আছে এই বাড়ির বউ হবার? ওই মেয়ে আমার সাদের নখেরও যোগ্য না। ওই মেয়েকে আমার ছেলের পাশে মানাবে না, লোকে দেখলে হাসবে বাবা, তাই বলছি। এসব কি বলছো বৌমা? চুপ করো, আর একটা কথা বলবে না। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। লিমিটের মধ্যে থাকো, তেজি গলায় বলেন ইসহাক মির্জা। শ্বশুরের কথায় চুপসে যান শম্পা মির্জা। শাহাদাত মির্জা ছেলের দিকে তাকে বলল, সাদ, তোমার দাদুর প্রশ্ন উত্তর দাও। জি বাবা। দাদু, মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো প্রবলেম নেই। ভেবে বলছো তো দাদু ভাই, তুমি একজন মেজর হয়ে এমনটা করছো, জানাজানি হয়ে গেলে তোমার চাকরিটাও চলে যেতে পারে। জি দাদু, আমি সব কিছু ভেবেই তারপর বলছি। কিন্তু একটা প্রবলেম দাদু। কিছুটা চিন্তিত হয়ে বলে, কি প্রবলেম দাদু ভাই? দাদু, মেয়েটার এখন 18 বছর হয়নি। এটা যদি জানাজানি হয় তাহলে সবাই সিসি করবে, তাই আমি ভাবছি। কি ভাবছো বলেন শাহাদাত মির্জা। বাবা, মেয়েটার 18 বছর পূর্ণ হলে তাকে এবাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেয়া হবে। ততদিন সে এ বাড়িতেই থাকবে, তুলির সাথে পড়াশোনা করবে। আর আমি তো কাল পরশু চলে যাব, আমার ছুটির সময় প্রায় শেষ। তুই ঠিক বলেছিস সাদ, এটাই সবচেয়ে ভালো হবে। বৌমা পড়াশোনা করুক, নিজের কেরিয়ার গড়ে তুলুক। তুলির মতো সেও আজ এ বাড়ি থেকে বাড়ির একটা মেয়ে, নির্জা বাড়ির মেয়ে হিসেবে থাকবে এখানে। এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, তোমার কি আপত্তি আছে? না, এটাই বেস্ট অপশন হবে। সোসাইটিতে আমাদের কোনো প্রবলেম হবে না। নাত বউয়ের 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে আবারও বিয়ে হবে মির্জা বাড়িতে। এটা কিছুতে হবে না বাবা। আমি কথা না বলে থাকতে পারলাম না, মাফ করবেন। তুমি কি বলবে বৌমা? বাবা, আমি আমার ভাইকে কথা দিয়েছি, তার মেয়ের সাথে আমার সাদের বিয়ে দেব। তাদের সাথে কথার খেলাপ হয়ে গেলে এটা কিছুতে মেনে নেব না আমি। এ বাড়িতে মেয়েটার কোনো জায়গা হবে না। সাদ, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাবা। বৌমা চিৎকার করে বলে ইসহাক মির্জা। চিৎকার করে কোনো লাভ হবে না বাবা, মেয়েটা এ বাড়িতে থাকতে পারবে না। তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার এত বড় সাহস? বাবা, আপনি ভুল বুঝছেন। আমি তো। তুমি আর একটা কথা বলবে না শম্পা। তোমার ভাইকে বলে দাও সাদ তাকে বিয়ে করতে পারবে না। এ বিষয়ে আর একটা কথা হবে না। আমি উপরে যাচ্ছি। বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। সাদাত সোফা থেকে উঠে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি রাগ করছো কেন? শম্পা মির্জা ঝাড়া দিয়ে দূরে সরে গিয়ে বলে, আমাকে মা বলে ডাকবি না, আমি তোর কেউ হই না বলে কাঁদতে কাঁদতে চলে যান। সাদ মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়।
সে এখন কি করবে? একদিকে মা আর একদিকে বিয়ে করা বউ, ধর কিছু ভালো লাগে না। সাদাতকে মন খারাপ করে থাকতে দেখে তার বাবা শাহাদাত মির্জা বলেন, মন খারাপ করো না সাদ, সব ঠিক হয়ে যাবে। তোর আম্মু তোর ওপর রাগ করে আসছে, অভিমান করছে, পরে ঠিকই মেনে নেবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বৌমাকে নিয়ে খেতে আয়। বাবার কথা মতো ফ্রেশ হতে যায় সাদ। মন খারাপ করে বসে আসছো কেন? আমাইরা ভাবি, সাদাতের বউয়ের নাম আমাইরা। আমাইরাকে চুপ থাকতে দেখে তুলি বলে, ভাবি প্লিজ তুমি মন খারাপ করে থেকো না, সব ঠিক হয়ে যাবে। আমাইরা মুচকি হেসে বলে, হ্যাঁ, কিন্তু নিজেকে প্রশ্ন করে, তুই কি সাদাতের যোগ্য? সে তো সব দিক থেকে পারফেক্ট। তুই এখানে মানিয়ে নিতে পারবি? তোকে কি মেনে নেবে সাদাত ভাইয়ের মা? সে তো আমাকে পছন্দ করে না, তাহলে কি আমাকে ফিরে যেতে হবে? নানান কথা ভাবতে থাকে আমাইরা। তার ভাবনার মাঝে পুরুষালী কণ্ঠে গম্ভীর স্বরে বলে, তুলি ওকে নিয়ে নিচে খেতে আয়। আমাইরা বুঝতে পারে লোকটা তার স্বামী। তুলি আমাইরাকে নিয়ে খেতে যায়। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। তুলি আমাইরাকে একটা চেয়ারে বসে নিজেও তার পাশের চেয়ারে বসে। আমাইরা মাথা নিচু করে বসে আছে। তাকে মাথা নিচু করে থাকতে দেখে ইশাহাক মির্জা বলেন, নাতবউ মাথা নিচু করে না, মাথা উঁচু করো। তুমি কেন মাথা নিচু করে থাকবে? দাদা শ্বশুরের কথায় মাথা তুলে আমাইরা। খাবার টেবিলে থাকা সবাই আমার এই দিকে তাকিয়ে আছে। নিজের দিকে এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হতে থাকে আমাইরার। ইশাহাক মির্জা বিষয়টা বুঝতে পেরে সবাইকে খেতে বলে, নাতবউ তোমাকে কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবে। জি দাদু বলেন। তুমি মির্জা বাড়ির বড় বউ, তোমার উপরে অনেক দায়িত্ব। তুমি এখন ছোট, তোমাকে পড়াশোনা করে নিজেকে মির্জা বাড়ির বউ হিসাবে প্রমাণ করতে হবে। পারবে না তুমি? জি দাদু, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। বড় মামা সবাইকে খেতে দাও। শম্পা মির্জা আর রানু মির্জা দুজন মিলে খাবার সার্ভ করে। বাসার কাজের মেয়ে খাবারগুলো এগিয়ে দিচ্ছে। খাবার পর্ব শেষ হতে যে যার রুমে চলে যায়। রাত গভীর হচ্ছে আর সবাই ঘুমিয়ে পড়ছে। সাদ আর আমাইরা দাঁড়িয়ে আছে তাদের ছাদের ব্যালকনিতে। দুজনে নিশ্চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে সাদাত বলল, নাম কি তোমার মেয়ে? সদ্য বিয়ে করা স্বামীর মুখে নিজের নাম শুনতে চায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানেন না? না, সোজা উত্তর। ও, কিছু না জেনে বিয়ে করে নিলেন? অত কিছু তোমার জানতে হবে না। আমার নাম আমাইরা ইসলাম। আচ্ছা, কিসে পড়ো তুমি? এবার এসএসসি দিয়েছি। কোন গ্রুপ? বিজ্ঞান। তুমি তাহলে তুলির সাথে সেম গ্রুপে? জি। আমার সম্পর্কে কিছু জানো? জি ভাইয়া বলেছে। তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। জি আচ্ছা। আমি একজন মেজর। তোমাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। লোকে দেখলে বলবে, ওই দেখ সাদাতের বউ, সাদাত যোগ্য বউ পেয়েছে। তোমাকে দেখলে যাতে বলতে না পারে তুমি আমার যোগ্য না। কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করে, যেদিন তোমার 18 বছর হবে সেদিন তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব, বুঝতে পারছো? জি। তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার লক্ষ্য কি। আমার থেকে তুমি সব রকমের সাপোর্ট পাবে, কোনো তার কমতি পাবে না। জি, মনে থাকবে। তোমাকে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মায়ের মন জয় করতে হবে। মা খুব রেগে আছে আমার ওপর, তোমাকে দুধ চোখে সহ্য করতে পারছে না। সময় হলে ঠিক হয়ে যাবে। আমার বিয়ে নিয়ে আম্মুর অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু এই দুর্ঘটনার জন্য সব শেষ হয়ে গেছে। এর জন্য অনেক চোটে আসছে আমার ওপর। আমার আম্মুর মনটা অনেক ভালো, বাইরে থেকে দেখতে যতটা কঠিন ভিতরে ঠিক ততটাই নরম। আচ্ছা, অনেক রাত হয়েছে, খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? পরে ঘুমাবো, তুমি যাও। সাদাতের কথা মতো বিছানায় শুয়ে পড়ে আমাইরা। সাথে সাথে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সাদাত রুমে এসে দেখে তার পিচ্চি বউটা ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে থাকলে কারো যে এত কিউট লাগে, আমাইরাকে না দেখলে জানত না সাদাত। আমাইরা ঠোঁট উল্টে চোখ মুখ মুচকে ঘুমিয়ে আছে।
যে কারোরই দেখলে হাসি পাবে। সাদাতের অনেক হাসি পায়। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। 6 ফিট উচ্চতার একটা পুরুষকে কি করে সোফায় ধরে? সাদাত বিড়বিড় করে বলে, মেজর সাহেব, আপনাকে এমন একটা দিন দেখতে হবে ভাবতে পারছিলে? একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে তোমার এখন সোফায় শুতে হচ্ছে। হায় রে কপাল, পিচ্চি একটা মেয়েকে বিয়ে করে বাসরটা করতে পারলাম না, আফসোস। খুব ভোরে ঘুম ভাঙে আমাইরার। ঘুম থেকে উঠে দেখে সাদাত গুটিসুটি মেরে শুয়ে আছে। সাদাতের জন্য আমাইরার খুব মায়া হয়। সেজন্য বিছানা থেকে উঠে সোফার কাছে যায়। মনে মনে হেসে ওঠে, বলে, 6 ফুট লম্বা মানুষটাকে কি সোফায় ধরে? তারপর হাঁটু করে বসে সাদাতকে ডাক দেয়, এই যে শুনছেন, এখান থেকে উঠে গিয়ে বিছানায় ঘুমান। আমাইরার ডাকে ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে, ডাকছো কেন? আপনার শুতে কষ্ট হচ্ছে, আপনি দয়া করে একটু বিছানায় যান। আমাইরার কথায় ছাদ ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারা রাত না ঘুমানোর কারণে এখন গভীর ঘুমে আচ্ছন্ন ছাদ আমাইরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। তারপর চুপি চুপি কিচেনে উঁকি মেরে দেখে একজন মাঝবয়সী মহিলা, আর তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছেন শম্পা মির্জা। আমাইরা কিছুটা সাহস জুগিয়ে রান্নাঘরে প্রবেশ করে। তারপর পা টিপে টিপে গিয়ে শম্পা মির্জার পাশে দাঁড়িয়ে বলে, আন্টি, সবজিগুলো আমাকে দেন, আমি কেটে দিচ্ছি। হঠাৎ কারোর কণ্ঠস্বর পেয়ে পাশে তাকিয়ে দেখে কালকের সে মেয়েটা। অমনি মেজাজ খারাপ হয়ে যায় তার। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বলেন, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি এখানে এসেছ, বেরিয়ে যাও এখান থেকে, আর ভুলেও কোনোদিন এখানে পা রাখবে না। আন্টি, আর একটা কথা বলবে না, বেরিয়ে যাও, আমার চোখের সামনে আসবে না তুমি, তোমাকে আমার সহ্য হয় না। শুধুমাত্র তোমার জন্য আমাকে ছোট হতে হয়েছে। আমি তোমাকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। তুমি আমার ছাদের নখেরও যোগ্য না। শম্পা মির্জার কথায় খুব কষ্ট পায় আমাইরা। সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে এসে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে অঝরে কান্না করছে আমাইরা। ব্যালকনির গিলে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমাইরা। সাদাত মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রুমে আসার পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পায়। শব্দ অনুসরণ করে ব্যালকনির কাছে এগিয়ে আসে। দেখে আমাইরা গ্রিল ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাদাত আমাইরার পিছনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলে, কাঁদছো কেন? আমাইরা মুখ ফসকে বলে ফেলে, আপনার কিছু বলে না, আমার আম্মুর কথা খুব মনে পড়ছে, বাবা ভাইয়া সবার কথা খুব মনে পড়ছে। আমাইরার কথায় ভুরু কুঁচকে তাকায়। সাদাত ঢের বুঝতে পারছে আমাইরা কথা ঘুরিয়ে ফেলেছে। মেয়েটা খুব বুদ্ধিমতী। সাদাত মনে মনে হাসে। তারপর বলে, নিচে গেছিলে? হ্যাঁ, দেখলাম আন্টি রান্না করছেন। তুমি কিচেনে গিয়েছিলে? চোখ ছোট করে জিজ্ঞেস করে। আমাইরা আমতা আমতা করে বলে, আসলে না, মানে গিয়েছিলাম তো। সাদাত বুঝে ফেলে তার আম্মু আমাইরাকে কিছু বলেছে, নইলে আমাইরা এই সাত সকালে কাঁদবে কেন। কথা বলে ব্যস্ত থাকার কারণে আমাইরা খেয়াল করেনি সাদাত মাত্র গোসল করে এসেছে। মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। খালি গায়ে গা থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। আমাইরা ঝট কইরা ঘুরে যায়। সহসা আমাইরার ঘুরে যাওয়া দেখে ভুরুদলা করে ফেলে সাদাত। তারপর বলে, ঘুরে দাঁড়ালে কেন? আমার দিকে তাকাও। আমাইরা বলে, না। সাদাত খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? আপনি রুমে গিয়ে একটা টি শার্ট পরে আসুন। সাদাত নিজের দিকে তাকায়। আমাইরা যে তাকে খালি গায়ে দেখে এমনটা করছে সেটা বুঝতে পারছে। সাদাত বাঁকা হেসে বলে, তুমি কখনো পুরুষ মানুষকে খালি গায়ে দেখনি? দেখেছি তো, কিন্তু আপনাকে দেখিনি বলে নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে আমাইরা। আমাইরার কথায় বাঁকা হাসে সাদাত। তারপর আবার বলে, তাকাও এদিকে। আমাইরা তাকায় না। সাদাত হাত দিয়ে আমাইরাকে নিজের দিকে ফিরায়। আমাইরা চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে। সেটা দেখে ফের হেসে ফেলে সাদাত। তারপর বলে, চোখ খোলো। আমাইরা এক চোখ বন্ধ করে আর এক চোখ খুলে তাকায়। সাদাতের হাসি মুখ দেখে দু চোখেই খুলে ফেলে। সাদাত বাঁকা হেসে বলে, শোনো মেয়ে, তোমাকে যতই বলি না কেন,
তোমার বয়স হলে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব, আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। আমি জানি তুমি ছোট, তাই বলে সামান্য খালি গায়ে দেখে এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই, সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে। আমাইরা মাথা নেড়ে সায় দেয়। সাদাত আমাইরাকে ছেড়ে দিয়ে ভিতরে চলে যায়। সকাল 8টা। খাবার টেবিলে সবাই খেতে বসেছে, নেই শুধু সাদাত আর ইরা। আমাইরা থেকে শর্ট করে ইরা দেয়া হলো আপনাদের পড়তে সুবিধার জন্য। এখনও খাওয়া শুরু হয়নি। ইশাক মির্জা সাদাতকে ডাক দেয়, সাদ দাদু ভাই খেতে আসো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। সাদাত দোতলায় নিজের রুম থেকে বলে, আসছি দাদু। সাদাত ইরা দুজনে নিচে খেতে আসে। সাদাতের পাশে ইরাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে শম্পা মির্জা। শ্বশুরের জন্য মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে তাকে। দুজনে টেবিলে এসে বসে। শম্পা মির্জা কিছু না বলে ডাইনিং ছেড়ে চলে যায়। তার যাওয়ার পানে সকলেই তাকায়। ইশাক মির্জা কিছু বলেন না, রানু মির্জাকে খাবার দিতে বলে। সাদাত টেবিল থেকে উঠে মায়ের কাছে যায়। শম্পা মির্জা কিচেনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। সাদাত মায়ের কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলে, আম্মু তুমি তো এমন অবুঝ ছিলে না, তাহলে কেন এমন করছো? শম্পা মির্জা কান্না মাখা কণ্ঠে বলেন, সাদ বাবা তুমি এটাকে ডিভোর্স দিয়ে দে বাপ, তোকে এর থেকেও সুন্দর লাল টুকটুকে বউ এনে দেব। আমার ভাইয়ের মেয়ে রিয়াকে তোর সাথে বিয়ে দেব। রিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, লাখে একটা অমন মেয়ে পাওয়া যায়। এই মেয়ে যে তোর নখেরও যোগ্য না। তুই আমার কথাটা শোন বাবা, তোর জীবনটা এভাবে শেষ হতে দিস না সাদ। শম্পা মির্জার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সাদাত হালকা হেসে বলে, আম্মু বিয়েটা যেভাবেই হোক না কেন আমি এটা অস্বীকার করতে পারবো না। যার জন্য মেয়েটাকেই বিয়ে করছি, সেটাই যদি তার সম্মানটাই যদি রক্ষা করতে না পারি তাহলে বিয়ে করে কি করলাম? সবাই তো মেনে নিয়েছে, তুমি তো মেনে নাও। তুমি নাও না, তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি ইরাকে ডিভোর্স দিতে পারবো না। যে হাত আমি একবার ধরেছি সেই হাত আমি ছাড়ছি না। মরার আগ পর্যন্ত সেই হাত শক্ত করে ধরে রাখবো। জীবনে যত বাধায় আসুক না কেন সবটা ধৈর্য সহকারে মোকাবেলা করব। ছেলের কথায় বাকরুদ্ধ হয়ে যান শম্পা মির্জা। তিনি সাদাতের গালে থাপ্পড় মেরে দেন। থাপ্পড় মেরে বলেন, মায়ের মুখে মুখে কথা বলছিস সাদ? এই দিন দেখার জন্য তোকে পেটে ধরছিলাম, মায়ের সামান্য একটা কথা রাখতে পারলি না। মায়ের হাতে থাপ্পড় খেয়ে আশ্চর্য হয়ে যায় সাদাত। যে মা তার গায়ে কখনো একটা ফুলের আঁচড় লাগতে দেয়নি, সেই মা তাকে আজ মারল নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করায়। আচ্ছা, পছন্দটাই কি মেন, নাকি একটা মেয়ের সম্মান বাঁচানো আগে জরুরি, কোনটা? শম্পা মির্জার কিচেন থেকে নিজের রুমে চলে যায়। সাদাত খাবার টেবিলে গিয়ে কোনো রকমে খেয়ে রুমে চলে আসে ইরাকে নিয়ে। কালকে সাদাতের ছুটি শেষ, ফিরে যেতে হবে নিজের গন্তব্যে, কিন্তু যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো সেরে যেতে হবে। কবে নাগাদ ফিরবে সেটা বলা মুশকিল, সেজন্য কাউকে কিছু না বলে বিকালে বাসা থেকে বের হয়। বিকাল 4টা। সাদাত আমাইরাকে সাথে নিয়ে বের হয়েছে, যা দেখে শম্পা মির্জা রেগে বোম হয়ে আছে। সাদাত যাওয়ার আগে মাকে বলে গেলেন। শম্পা মির্জা কোনো কথা বলেন না। আজ 3 দিন তাদের বিয়ে হয়েছে। বিয়ের নিয়ম অনুযায়ী আজ তাদেরকে আমাইরার বাবার বাড়ি যেতে হবে। রায়ান ফোন দিয়ে বারবার করে যেতে বলেছে। সাদাত মানা করে দেয়, কিন্তু রায়ান হার মানে না। সাদাতের দাদুর কাছে ফোন দিয়ে যাওয়ার কথা বলে। ইশাক মির্জা না করেন না, তবে বিকালে গিয়ে রাতে আবার ফিরে আসতে হবে, কারণ কালকে সাদাত খুলনাতে চলে যাবে। রায়ান তাই মেনে নেয়, কয়েক ঘন্টার জন্য হলেও আসবে, এটাই অনেক। সাদাত দাদুর কথা মতো আমাইরাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার পথে তার মা বাধা দেয়। সাদাত বলে, আম্মু সন্ধ্যার পরে ফিরে আসব। এই কথা বলার পর আর একটা কথা বলেন না তিনি। তারপর সাদাত আমাইরাকে নিয়ে বের হয়। বাসা থেকে বাইক নিয়ে আসে সাদাত। আমাইরা আগেও ভাইয়ের বাইকে উঠেছে, যার জন্য কোনো প্রবলেম হয় না তার। সাদাত বাইক নিয়ে থামায় বাজারে। বাজার থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী, ফলমূল কিনে রওনা দেয় আমাইরাদের বাসায়।
3 দিন পর বাবার বাড়ি আসায় খুব খুশি আমাইরা। খুশিতে বাইক থেকে নেমে সাদাতকে না নিয়েই বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, যা দেখে রায়ান আর তার বাবা হেসে ওঠেন। রায়ান বোনের সাথে কথা বলে বন্ধুকে আগাতে বলে চলে যায়। সাদাত বাইক থেকে মিষ্টির প্যাকেট নামাচ্ছিল, তখন কারোর কথার আওয়াজে পিছনে তাকিয়ে রায়ানকে দেখে মৃদু স্বরে হেসে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। শালা তুই কেমন আছিস? পিঠে একটা চর মেরে বলে। সাদাত চর খাওয়ার জায়গায় হাত দিয়ে ডলে বলে, শালা? সরি শালা বাবু, এতদিন শালা বলতে বলতে আজ যে সত্যি শালা হয়ে গেলি। রায়ান হেসে উঠে বলে, অফকোর্স, যা বলবি তাই তো হবে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন, সেজন্য তুই এসেছিলি। তুই যদি না থাকতি তাহলে আমার বোনের কি হতো বলতো? ওসব কথা বাদ দে ভাই, যা হবার হয়েছে। তোর বোনটা কেমন? কত? কেন, ও আবার কি করেছে? আমি আগে যতে আসি না কেন, বিয়ের পর আজ প্রথম আসছি। শালা তোর বোন আমাকে একা রেখেই চলে গেল। গামটা ঠিক করলো বল? মোটেও না, একদমই ঠিক করে নাই। তোকে সাথে নেওয়া উচিত ছিল। আমার ছোট তো, এজন্য কিছু মনে করিস না, মজা করছিলাম। আমি কিন্তু মনে করিনি। আচ্ছা ভিতরে চল, বাইরে দাঁড়িয়ে আর কত কথা বলবো। বাবা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। এগুলো আমার কাছে দে বলে সাদাত কাছ থেকে মিষ্টি আর ফলের প্যাকেটগুলো নিয়ে হাঁটতে হাঁটতে বলে, বাহ, প্রথম দিন শ্বশুরবাড়ি আসতেই এতদিন জিনিস নিয়ে আসিস, উন্নতির লক্ষণ। রায়ানের কথায় মৃদু হাসে সাদাত। অতঃপর বাসার ভিতর প্রবেশ করে রায়হানের বাবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসেন। একটু পর রায়হানের ফুপি সাগরিকা বেগম আসেন। তিনি হাসি মুখে সাদাতকে জিজ্ঞেস করেন, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ফুপি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। তোমার বাসার সবাই কেমন আছে? জি সবাই ভালো আছে। সাগরিকা বেগম কিছুটা ইতস্তত বোধ করে বলেন, সাদাত বাবা, তোমার বাড়ির সবাই এই বিয়েটা মেনে নিয়েছে তো? মানে তোমাদের বিয়েটা যে অবস্থায় হয়েছে? সাগরিকা বেগমের কথায় সাদাত আমাইরার দিকে তাকায়। আমাইরাও তখন সাদাতের দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়ে যায়। আমাইরা চোখ নামিয়ে নেয়। সাদাত মুচকি হেসে সাগরিকা বেগমের প্রশ্নের জবাব দেয়, ফুপি, আমাদের বাসার সবাই আমাইরাকে মেনে নিয়েছে। আপনারা কোনো টেনশন করবেন না। আমাইরা আমার অনুপস্থিতিতেও আমাদের বাড়িতে ভালো থাকবে। ভালো থাকলেই ভালো বাবা। জি। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। এখন রাত 9টা বাজতে চলল। আমাদের ফুপি সাগরিকা বেগম টেবিলে খাবার দেন। সবাইকে খেতে আসতে বলেন। একে একে সবাই খেতে আসে। সাগরিকা বেগম অনেক পদের রান্না করছেন জামাইয়ের জন্য। সাদাত একটু একটু করে সমস্ত পদ নিয়ে অল্প করে খাবার খায়। খাওয়ার পাট চুকিয়ে আমাইরের রুমে চলে আসে আর আসার আগে রায়হানকে আসতে বলে। রায়হান খাওয়া শেষ করে সাদাতের কাছে এসে জিজ্ঞেস করে, কিছু বলবি? সাদাত ফোন দেখছিল। রায়হানের কথায় মাথা তুলে তাকে বলে, হ্যাঁ বলবো। বল। আমেরের এসএসসির মার্কশিট, এডমিট, রেজিস্ট্রেশন সবগুলো কাগজপত্র দিয়ে ওকে কলেজে ভর্তি করানোর জন্য লাগবে। সাদাতের কথায় অবাক হয়ে রায়হান জিজ্ঞেস করে, আমেরকে পড়াবি? হ্যাঁ, কেন নয়। আমি সত্যি ভাবিনি সাদ তুই এভাবে আমার বোনের সম্মান রক্ষা করবি। ওকে কলেজে পড়াবি। আমি সত্যি তোর মতো বন্ধু পেয়ে লাকি। আই অ্যাম সো লাকি বলে সাদাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখনই রুমে আসে আমাইরা। দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাইরার কথায় নিজেকে সামলে নেয় রায়হান। তারপর হাসি মুখে বলে, আমাইরা তোর সকল কাগজপত্রগুলো সাদাতের কাছে দিয়ে দিত। কেন ভাইয়া? অবাক হয়ে। কয়েকদিন পর তো তোকে কলেজে ভর্তি হতে হবে, তার জন্য। আচ্ছা। 10টা বাজতে চলল। সাদাত আর আমেরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। শম্পা মির্জা হয়তো এখনও না খেয়ে ছেলের জন্য অপেক্ষা করছেন। বাসায় ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। সাদাতের কাছে এক্সট্রা চাবি থাকায় কাউকে ডাকতে হয় না। দরজা খুলে আমাইরাকে রুমে যেতে বলে নিজে চলে যায় বাবা মায়ের রুমে। শম্পা মির্জা বিছানায় শুয়ে চোখের ওপর হাত দিয়ে রাখছে। শাহাদাত মির্জা ব্যালকনিতে বসে বই পড়ছেন। তিনি খুব বই পড়ুয়া একজন ব্যক্তি। সময় পেলেন তিনি ভিন্ন রকমের বইয়ে মগ্ন হয়ে থাকে। সাদাত চেয়ার টেনে মায়ের কাছে বসে আস্তে করে ডাক দেয়, আম্মু।
কয়েক সেকেন্ড পর আবার ডাক দেয়, আম্মু তুমি কি ঘুমিয়ে পড়ছো? শম্পা মির্জার থেকে কোনো রেসপন্স আসে না। শাহাদাত মির্জার ছেলেকে দেখে এগিয়ে এসে বলেন, তোমার আম্মুর খুব অভিমান হয়েছে, তার অভিমান ভাঙিয়ে তারপর নিজের গন্তব্যে যেও, না হলে কি হতে পারে ভাবতেই পারছো। বাবা, আম্মু কি অনেকক্ষণ আগে ঘুমিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ ঘুমিয়েছে কিনা জানি না। সাদাত কয়েকবার ডাক দিল, সায় দেয় না, সেজন্য মন খারাপ করে নিজের রুমে চলে আসে। সাদাত চলে যেতে উঠে বসে শম্পা মির্জা। সেটা দেখে শাহাদাত মির্জা বলেন, ছেলেটা এতটা পথ জার্নি করে এসে রুমে না গিয়ে আগে তোমার কাছে আসলো আর তুমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিলে, এটা কিন্তু তুমি ঠিক করনি শম্পা। শম্পা মির্জা ডুকরে কেঁদে ওঠেন। সহধর্মিনীর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করেন, কাঁদছ কেন শম্পা? এভাবে কাঁদলে তোমার কষ্ট হবে, প্লিজ কান্না থামাও। শম্পা মির্জা স্বামীর 2 হাত আঁকড়ে ধরে বলেন, আমার সব শেষ গো, আমার ছেলেটা আর আমার নেই। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা শম্পা। তোমার ছেলে তোমারই আছে, তোমার আরও গর্ব করা উচিত। তোমার ছেলে এত বড় একটা কাজ করেছে, একটা মেয়ের সম্মান বাঁচিয়েছে। এখন কান্নাকাটি থামে, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে বলে লাইট অফ করে শুয়ে পড়েন। সাদাত রুমে এসে দেখে তার পিচ্চি বউটা এলোমেলোভাবে শুয়ে পড়ছে। ঘুমে এতটাই বিভোর হয়ে যে পরনে থাকা ড্রেসটা চেঞ্জ করেনি, যা দেখে মাথা চুলকে হেসে ওঠে সাদাত। পাখির কিচিরমিচির শব্দ জানালার পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ রুমে এসে পড়ে। আলো গিয়ে আমাইরার চোখে পড়ে। আমাইরার চোখ মুখ কুঁচকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। সাদাত খাটে বসে এতক্ষণ আমাইরাকে দেখছে। মেয়েটার চোখে আলো পড়ছে, তবু উঠছে না। বারবার এপাশ ওপাশ করে বিরক্তিতে উঠে বসে। এবার চোখ বুজে বসে বসে ঝিমাচ্ছে আমাইরা। সাদাত উঠে গিয়ে গ্লাসে পানি এনে হাতে নিয়ে আমাইরের মুখে ছিটিয়ে দেয়। হঠাৎ মুখে পানি পড়তে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। চোখ মুখ কষলে সামনে তাকাতে সাদাতের হাসি মুখ দেখে হা হয়ে যায়। সাদাত খুব হাসছে, হাসতে হাসতে পেট চেপে ধরে। সাদাত নিজেকে সামলে বলে, আর কত ঘুমাবে? কত বাজে খেলা আছে তোমার? কয়টা বাজে? 7টা বাজে। সকালে নাস্তা সেরে আমাদের একটু বেরোতে হবে। কোথায় যাবেন মন খারাপ করে? তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যাবতীয় সমস্ত জিনিস কিনতে হবে। ও ছোট্ট জবাব, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমাইরা উঠে ওয়াশরুমে চলে যায়, তারপর 5 মিনিট 5 পর ফিরে আসে। তারপর নিচে যায় আর সাদাত রুমেই থাকে। ড্রয়িং রুমে সাদাতের দাদু, বাবা, চাচা বসে গল্প করছেন। আমাইরা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় ড্রয়িং রুমে। আমাইরাকে দেখে শাহাদাত মির্জা হাসি মুখে বলেন, আরে বৌমা এসো, এখানে এসে বসো। তোমার সাথে সেরকম কোনো কথা বলতে পারিনি এখনো। শ্বশুরের কথায় সোফার এক কোনায় গিয়ে বসে আমাইরা। শাহাদাত মির্জা হেসে বলেন, তোমার বাবার বাড়ির সবাই কেমন আছে মা? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল। আঙ্কেল ডাক শুনে বেজায় মন খারাপ হয়ে যায় শাহাদাত মির্জার। মুখটা মলিন করে বলে, এ কেমন কথা মা? বাবাকে কেউ আঙ্কেল বলে? আমিও তো তোমার আরেক বাবা, আজ থেকে তুমি আমাকে বাবা বলেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। শোনো, তুমি তো এই বাড়ির কারোর সাথে তেমন কথা বলনি, কাউকে চেনো না? শাহাদাত মির্জার পাশে বসে থাকা হাসিব মির্জাকে দেখে বলে, এটা তো কাকা হয়, আমার ছোট ভাই। আজ থেকে তুমি ওকে কাকা বলেই ডাকবে। আমাইরা মাথা নেড়ে সায় দেয়। তারপর শাহাদাত মির্জা বলেন, আর বাবাকে তো তুমি চেনোই, তিনি আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাকে সবসময় সম্মান করবে। জি বাবা। আমাদের বাড়ির আরেকজন সদস্য এখানে মিসিং, কয়েকদিনের মধ্যে সে চলে আসবে। কে বাবা? খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আমাইরা। শাহাদাত মির্জা হেসে উঠে বলেন, এই বাড়ির ছোট ছেলে, তোমার দেবর, তোমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে আশিক মির্জা। সে কোথায় গেছে বাবা? ভার্সিটি থেকে বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ও আচ্ছা আচ্ছা বাবা, আপনার কথা বলুন, আমি কিচেন থেকে ঘুরে আসি। আচ্ছা যাও মুস্কি হেসে। আমাইরা কিচেনে যায়। সেখানে শম্পা মির্জা, রানু মির্জা আর বুয়া মিলে রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। আমাইরাকে দেখে শম্পা মির্জা চেতে গিয়ে বলেন, এই মেয়ে, এখানে কেন আসছো? চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। বড় জায়ের কথা শুনে রানু মির্জা বলেন, আহ ভাবি, আপনি একটু চুপ করুন না, মেয়েটা আসছে তাতে কি হয়েছে?
আপনি একটু বেশি বেশি করছেন ভাবি। বাচ্চা মেয়েটার এখানে কোনো দোষ নেই। তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো মা। রানু মির্জার কথায় কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকায় আমাইরা। আমাইরা চুপচাপ কিচেনে চলে আসে। আমাইরা যেতে শম্পা মির্জা রুক্ষ কণ্ঠে বলল, তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি রানু? আমি বেশি বেশি করছি? ভাবি আপনি একটু বোঝার চেষ্টা করুন। জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাতে। কখন কার সাথে বিয়ে হবে সেটা একমাত্র আল্লাহই জানে। এটা তো আপনিও জানেন ভাবি। তাহলে মেয়েটাকে এভাবে কটু কথা কেন শোনাচ্ছেন আপনি? বাহ বাহ, চমৎকার। মেয়েটা দুদিন না আসতেই সবাই ওর জন্য এত ভাবছে। তুই যে এভাবে পাল্টে যাবি ভাবি ছোট। ভাবি আপনি ভুল বুঝছেন। একটু ভেবে দেখুন বিষয়টা, আর মেনে নিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। থাক, আর একটা কথাও আমি শুনতে চাই না। তোরা যা ইচ্ছা তাই কর বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান। শম্পা মির্জার যাওয়ার পানে তাকে টানা নিঃশ্বাস ফেলে রানু। কাজের বুয়া বলেন, ভাবি কিছু মনে না করলে একটা কথা কইতাম। হ্যাঁ বলুন। বড় ভাবি এমন করতেছে কেন? মাইয়াটা তো দেখতে মাশাল্লাহ। আরে বললেন না আপা, বড় ভাবি তার ভাইকে কথা দিচ্ছে তার মেয়েকে নাকি আমাদের সাদাতের সাথে বিয়ে দেবে। আর পরশু সাদাত হুট করে কাউরে না বলে বিয়ে করে আনছে। এই জন্য ভাবি খুব রেগে আছে। মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারছে না। এবার বুঝছেন? হ্যাঁ বুঝেছি। সকালের নাস্তা সেরে তিন বাপ বেটা অফিসে চলে গেছেন। ইশাক মির্জা কিছুদিন পর সব কিছু থেকে অবসর নেবেন। তাই অবসর নেওয়ার আগে তিনি অফিসের সকল কাজকর্ম সবাইকে গুছিয়ে দেবেন। সাদাত আমাইরাকে নিয়ে শপিংয়ে বের হয়েছে। প্রথমে তারা কাপড়ের দোকানে যায়। সেখান থেকে আমাইরার জন্য অনেকগুলো সুতি থ্রি পিস নেয়, যেগুলো বাসায় পরবে। আর উঠিয়ে রাখার জন্য বেশ দামি কয়েকটা থ্রি পিস নেয়, সাথে দুটো জর্জেট। তুলির জন্য একটা সুতি থ্রি পিস নেয়। এবার তার শাড়ির কাছে যায়। আমাইরার জন্য 4টা শাড়ি নেয়। তার মধ্যে থেকে 2টা গর্জিয়াস বেশি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরা যাবে। আমাইরার কেনাকাটা শেষ হলে এবার মায়ের জন্য একটা শাড়ি নেয়, আর তার ছোট কাকির জন্য একটা শাড়ি নেয়। তারপর চলে যায় জুতার দোকানে। আমাইরার জন্য একটা শু নেয় আর একটা শপিং এমনি পন্স জুতা নেয়। সবশেষে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে রাখে ব্যাগগুলো। এতগুলো ব্যাগ হাতে রাখা মুশকিল, তার জন্য আজকে বাসা থেকে গাড়ি নিয়ে আসছে সাদাত। বাসায় ফিরতে ফিরতে বেলা 1টা বেজে যায়। গাড়ি গ্যারেজে রেখে আমাইরার হাতে তার কিছু জিনিস দেয়, আর মা চাচি বোনেরগুলো নিচে নেয়। বাসায় এসে আমাইরাকে রুমে চলে যেতে বলে সাদাত। ড্রয়িং রুমে সবাই ছিল। সাদাত মায়ের জন্য আনা শাড়িটা মায়ের হাতে দেয়, তারপর চাচির শাড়িটা, সর্বশেষ তুলির জন্য আনা থ্রি পিসটা দেয়। তারপর যখন চলে যেতে নেয় তখন মায়ের কথায় পিছু ফিরে তাকায় সাদাত। শম্পা মির্জা তাচ্ছিল্যের হেসে বললেন, খুব তো বউয়ের জন্য কত শত জিনিস কিনলি। তো বলছিলাম কি, দুদিন না আসতে এত কিছু দিচ্ছিস, আরও তো দিন থাকলো, সেই দিনগুলোর জন্য না হয় কিছু তুলে রাখ। সাদাত মায়ের কথায় তার কাছে এসে দাঁড়িয়ে বলে, এ কেমন কথা আম্মু? আমি আমার এই আম্মুকে চিনতে পারছি না। আমার যে আম্মু আমার সব কাজে সাপোর্ট করত, আজ সেই আম্মুই আমাকে এসব কথা বলছে। জানো আম্মু, আমি কখনো দায়িত্ব থেকে পিছু হাঁটিনি, সব সময় নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছি। আর একটা কথা কি জানো? কি? থমথমে কণ্ঠে বলেন সাদাত। কিছুটা হেসে বলে, তুমি অনেক পাল্টে গেছো আম্মু, তোমার থেকে এটা আমি রেসপেক্ট করিনি। আমি সবসময় তোমাকে নিয়ে গর্ব করি, অথচ আজ দেখো, যখন একটা মেয়ে বিপদে পড়েছে আর তাকে বাঁচাতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে, সেজন্য তুমি তাকে মেনে নিচ্ছ না। আমি মানলাম, আমি তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে কথা দিয়েছো। তুমি একবারও আমার কথা শুনছিলে? শোনোনি। তুমি যখন বললে সাত বন্যার সাথে তোকে বিয়ে দেব, আমার ঘরে বউ করে আনবো, তখন কি আমি না করেছি? করিনি তো। আমি একেবারে রাজি হয়ে গেছি, কারণ আমি তোমাকে রেসপেক্ট করি আম্মু। আর আজ এই যে এতগুলো জিনিস কেনা নিয়ে তুমি এতগুলো কথা বললে না, এটা কেন করেছি জানো? কারণ মেয়েটার পরার জন্য কোনো কাপড় নেই। যেটা তোমাদের দেখার কথা ছিল সেটা তোমরা দেখোনি, কারণ তোমরা তো ওকে সহ্য করতে পারছো না। আম্মু, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে।
আমি তো আজ সন্ধ্যায় চলেই যাব। কবে আসবো জানি না, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি ওকে তুলির মতো দেখে রেখো। তুমি ওকে যেভাবে চাইবে সেইভাবে তৈরি করে নিতে পারবে। মেয়েটা অনেক সহজ সরল। আমার কিছু বলার নেই। খুব টায়ার্ড আম্মু, আমার আর ভাল লাগছে না, প্লিজ তুমি কিছু মনে করো না। পারলে ওকে মেনে নাও বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। আর তার যাওয়ার পানে শম্পা মির্জা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, তার ছেলে এতটা পাল্টে গেছে। সাদাত নিজের গন্তব্যে চলে যাবে, ব্যাগপত্র গোছানো শেষ। আমাইরা যা যা লাগে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। সাদাত বারণ করছে তবু শোনেনি। সাদাতও আর না করেনি। শম্পা মির্জা সোফায় বসে অনেকক্ষণ যাবত কান্না করছেন। সাদাত বাসায় আসার পর শম্পা মির্জার ছেলের সাথে দুদণ্ড ঠিক করে কথা বলতে পারেননি। জায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন রানু মির্জা। সাদাত খাটে বসে জুতার ফিতা বাঁধছে। বাঁধা শেষ হলে আমাইরাকে নিজের কাছে ডাকে। আমাইরা মাথা নিচু করে সাদাতের সামনে দাঁড়ায়। সাদাত মুচকি হেসে বলে, মাথা উঁচু করে তাকাও। আমাইরা চোখ তুলে তাকায়। সাদাত আমাইরার চোখে চোখ রেখে বলে, শোনো মেয়ে, তুমি সাদাত মির্জার বউ। এই মির্জা বাড়ির বড় বউ তুমি, কেন মাথা নিচু করে থাকবে? তুমি সবসময় মাথা উঁচু করে চলবে, কখনো কারোর সামনে মাথা নিচু করে দাঁড়াবে না, বুঝছো? জি বুঝেছি। গুড গার্ল, তোমার জন্য একটা গিফট আছে। কিসের গিফট? অবাক হয়ে সাদাত একটা ফোন বের করে আমাইরার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। আমি হোয়াটসঅ্যাপ খুলে আমার নাম্বার সেভ করে দিচ্ছি। তোমার যখন মন চাইবে তুমি কল দিয়ে কথা বলবে, ঠিক আছে? আর হ্যাঁ, খুব মন দিয়ে পড়াশোনা করবে, যা যা বলেছি মনে রাখবে। তোমাকে এই বাড়ির যোগ্য বউ হতে হবে। জি, মনে থাকবে। জি। চলে যাও যাক বলে যাওয়ার জন্য পা বাড়ায় সাদাত। সাদাতকে চলে যেতে দেখে ইরা বলে ওঠে, সাবধানে যাবেন। সাদাত থেমে পিছনে ফিরে মুচকি এসে বলে, ঠিক আছে। সাদাত একেবারে রেডি হয়ে নিচে নামে। সাদাতের পিছনে আমাইরাও আছে। সাদাত ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসে। মায়ের হাত ধরে বলে, আম্মু। শম্পা মির্জা অশ্রুসিক্ত চোখে ছেলের দিকে তাকান। সাদাত পরম যত্নে মায়ের চোখের পানি মুছে দেয়। শম্পা মির্জা বলেন, সাদ বাবা, সাবধানে যাস, নিজের খেয়াল রাখবি, সময় মতো খাওয়া দাওয়া করবি, কোনো টেনশন করবি না। যথা আজ্ঞা আম্মাজান, আপনি যাহা বলবেন তাহাই হইবে। আমি নিজের খেয়াল রাখবো, আর তুমিও কিন্তু নিজের খেয়াল রাখবে। সময় মতো খাওয়া দাওয়া করবে, ওষুধ খাবে ঠিক করে। ঠিক আছে বাজান। হাসি মুখে। এই কয়েকদিনের মধ্যে আজ একটু মায়ের মুখে হাসি দেখছে সাদাত। মনে মনে প্রশান্তিতে ভরে যায়। সাদাত চায় তার মা যেন সবসময় হাসি খুশি থাকে। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে সকলের মুখে হাসির ছাপ। সাদাত মায়ের কাছ থেকে উঠে বাবার কাছে চলে যায়। শাহাদাত মির্জা ছেলের কাঁধে হাত রেখে বললেন, মাইসান, সাবধানে যেও, আর ইরা মামনিকে নিয়ে কোনো টেনশন করবে না। তোমার অবর্তমানে আমরা ওকে দেখে রাখব। জি বাবা, নিজের যত্ন নিও। সাদাত সবার কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ায় নিজ গন্তব্যে। পিছনে ফেলে যায় সকল স্মৃতি, ছেড়ে যায় দুদিনের মায়ায় জড়ানো মানুষটাকে। সাদাতের যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে আছে ইরা। এই কয়েকদিন যাবত তাকে সবসময় খারাপ পরিস্থিতি থেকে প্রোটেক্ট করেছে। এখন নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে। সব বাধা পেরিয়ে তার লক্ষ্য পৌঁছাতে হবে। সাদাত চলে যায়, ইরা চলে যায় তাদের রুমে। তুলিও ইরার পিছনে পিছনে যায়। ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে সাদাতকে দেখছে। সাদাত সদর দরজা পেরিয়ে বাড়ির গেটের ওইখানে, যা তাদের রুম থেকে স্পষ্ট দেখা যায়। সাদাত কি মনে করে ব্যালকনির দিকে তাকায়। নীল রঙের আলোয় ইরার মুখ থেকে নীলসে দেখাচ্ছে। সাদাত মুচকি হেসে হাত উঁচু করে বাই বলে। ইরাও হাত উঁচু করে বাই জানায়। সাদাত গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। যতক্ষণ পর্যন্ত সাদাতকে দেখা গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তুলির কথায় ইরার ধ্যান ভাঙে। তুলি বলল, ভাবিমণি, ভাইয়া চলে গেছে? ইরা মৃদু স্বরে বলে, হ্যাঁ। চলো রুমে গিয়ে বসে আজ থেকে দুজনে অনেক গল্প করব। হ্যাঁ। তুলির সাথে খুব ভাব জমেছে ইরার। দুজন ব্যাচমেট হয়, খুব ভালো বন্ধুত্ব হয়েছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। রাত 9:30 বাজে। খাবার সময় হয়ে গেছে। রাতের ডিনার শেষ করে মাত্র রুমে এসেছে ইরা।
আজ খাওয়ার সময় শম্পা মির্জা কিছু বলেননি, চুপচাপ ছিলেন। বিছানায় শুয়ে পড়ে ইরা। মন চাচ্ছে সাদাতের কাছে ফোন দিয়ে খোঁজ নিতে, পৌঁছেছে কিনা, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে ইরা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই ইরার। সকাল 8টা। সাদাত পড়ে পড়ে বিছানায় ঘুমোচ্ছে। রাতে ঘুমোতে না পারায় এখন ঘুমোচ্ছে। 8:05 অ্যালার্ম বেজে ওঠে। তখন বিছানা থেকে উঠে ফোন হাতে নেয়। সাদাত কাল রাত থেকে বারংবার ফোন চেক করেছে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। ইরা কোনো ফোন বা মেসেজ কিছু করেনি। সাদাত যখনই ফোন রেখে বিছানা থেকে উঠতে যাবে তখনই ফোন বেজে ওঠে। সাদাত এই ভেবে খুশি হয় হয়তো ইরা ফোন দিয়েছে, কিন্তু ইরা ফোন দেয়নি, ফোন দিয়েছে তুলি। সাদাত ফোন রিসিভ করে সামনে ধরে। তুলি হাসি মুখ নিয়ে বলে, ভাইয়া কি করছো? মাত্র ঘুম থেকে উঠলাম। বনু, তুই কি করছিস? বাসায় সবাই কেমন আছে? তুমি কি চোখে কিছু দেখছো না ভাইয়া? মানে কি দেখার কথা বলছিস? অবাক হয়ে জিজ্ঞেস করে সাদাত। আমি কোথায় বলো তো? কোথায় আবার? রুমে? ধরো ভাল লাগে না। আমি যে তোমার রুমে। ও সরি, তোমার না, তোমাদের রুমে। সেটা তুমি খেয়াল করনি ভাইয়া? ঠোঁট উল্টিয়ে সাদাত মনে মনে হেসে ইনোসেন্ট ফেস করে বলে, ও আমি তো খেয়ালই করিনি, কিন্তু তুই আমাদের রুমে কেন? ভাইয়া, তোমার বউটা তোমাকে ফোন করে তোমার খোঁজ নেবে, কিন্তু লজ্জায় ফোন দিতে পারছে না। সেই সকাল থেকে আমার পিছনে পিছনে ঘুরছে একটু ফোন দেওয়ার জন্য। সাদাতের মনটা ভরে যায়। তারপর বলে, মহারানী কোথায়? ওই তো খাটে বসে আছে। আচ্ছা রাখ তাহলে। কিন্তু ভাইয়া, কল কেটে দেয় সাদাত। যা দেখে ইরার খুব কষ্ট হয়। মানুষটা তার সাথে একটিবারও কথা বলল না। তুলি সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে যায়। ইরা বিছানায় শুয়ে পড়ে। মিনিট 5 পর তার ফোনটা বেজে ওঠে বালিশের কাছ থেকে। ফোনটা চোখের সামনে নিয়ে দেখে স্বামীজান দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। সে তো কোনো নাম্বার সেভ করেনি, তাহলে কি করলো সাদাত? ইরা মনে মনে আওড়াতে থাকে স্বামীজান। ইরার ভাবনার মাঝে কল কেটে যায়। ইরা ভাবে সাদাত তার নাম্বার স্বামীজান দিয়ে সেভ করে দিচ্ছে। স্বামীজান নামটা অদ্ভুত লাগে তার কাছে, সাথে ভালো লাগায় ছেয়ে যায়। ইরার ভাবনার মাঝে কল কেটে যায়। ইরা যখন টের পায় সে ভাবনায় এতটাই বিভোর যে কল ধরতে পারেনি, তখন মনটা নিমেষে খারাপ হয়ে যায়। ফের তখনই আবার কল বেজে ওঠে। ইরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে নেয়। দুজনে নিশ্চুপ, কেউ কথা বলছে না। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনছে। একজন জড়তায় কথা বলতে পারছে না, আরেকজন অপেক্ষা করে আছে কখন তার পিসি বউটা এক ঝলক কথা বলবে, কিন্তু সেটা আর হয় না। ইরা কথা বলে না। শেষমেশ উপায় না পেয়ে নিজেকে আগে কথা বলতে হয়। কেমন আছো? ইরা কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর বলে, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছো? সকালে নাস্তা করছো? শুয়ে আছি। আপনি কি করছেন? মাত্র গোসল সারলাম। সকালে খেয়েছো? হ্যাঁ। আপনি খেয়েছেন? এখনো খাওয়া হয়নি। আম্মু কি তোমাকে আর কিছু বলেছে? না না, আন্টি কি বলবে, আন্টি খুব ভালো মনের মানুষ। ও জি, আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি অফিসে যাননি? না মানে এমনি শুনছিলাম আর কি। সাদাত হালকা হাসে, তারপর বলে, কাল থেকে জয়েন করব। আজ রেস্ট করব, কিছু কেনাকাটা করার আছে সেগুলো করব। কাল থেকে পুরো দমে অফিসে কাজ করতে হবে। বেশ কয়েকদিন বাসায় থাকার কারণে কাজগুলো পেন্ডিং হয়ে আছে। ও আচ্ছা, তাহলে আপনি নাস্তা করে নেন, বেলা তো অনেক হয়েছে, রাখি। নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে? তোমারই তো স্বামী যান। সাদাতের কথায় টাসকি খেয়ে যায় ইরা, সাথে লজ্জায় পাওয়া। আমতা আমতা করে বলে, আসলে থাক, আর আমতা আমতা করতে হবে না, নাস্তা করব, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। জি, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ। অতঃপর কল কেটে দেয় সাদাত। আর ইরা মুখে হাত দিয়ে বসে বসে ভাবছে, সাদাত তাকে কি বলল? তোমারই তো বর। সাদাত ফোন হাতে নিয়ে হাসছে। ইরার প্রতি তার অদ্ভুত এক টান অনুভূত হয়, অদ্ভুত এক মায়া কাজ করে, যা এর আগে হয়তো হয়নি। এটাই হয়তো পবিত্র সম্পর্কের টান। আজ ফ্রাইডে হয় সব বন্ধের দিন। দুপুরে সবাই ড্রয়িং রুমে বসে আছেন। ইরাও সবার সাথে বসে বসে কথা বলছে। শম্পা মির্জা আর রানু মির্জা বাদে সবাই আছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে।
বেল বাজার শব্দ শুনে তুলি উঠতে গেলে ইরা হাত ধরে থামিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি দেখছি। তুলি ফের সোফায় বসে পড়ে আর ইরা হেঁটে যায় সদর দরজার কাছে। দরজা খুলে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা আচমকা ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, সারপ্রাইজ, বলে হা হয়ে যায়। ছেলেটা হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ইরার অস্বস্তি হয়। ইরা হাত উঁচু করে বলে, হা করে কি দেখছেন, মুখটা বন্ধ করুন। ইরার কথায় মুখটা বন্ধ করে, চোখে মুখে তার অবাকের রেশ। ইরা আবার বলল, কি দরকার ভাই? ছেলেটা এবার অদ্ভুত এক কাণ্ড করে ফেলল। ছেলেটা বুকে হাত দিয়ে বলে, ভাই কেন বলছো সুন্দরী, বুকে ব্যথা লাগে তো। ছেলেটার কথায় ভ্যাবাসাকে খেয়ে যায় ইরা। ইরা কিছু বলবে তার আগেই তুলি বলে, ভাইয়া তোমার ফ্লার্ট করা শেষ হলে এবার ভিতরে আসো। ছেলেটার নাম রাব্বি, রাব্বি মির্জা, মির্জা বাড়ির ছোট ছেলে। আতিয়ার মির্জা আর রানু মির্জার একমাত্র ছেলে। রাব্বি ড্রয়িং রুমে এসে হাত উঁচু করে বলে, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? রাব্বিকে দেখে সকলে হাসি মুখে বলে, ফাইন, ইউ? আই এম অলওয়েজ ফাইন, বলে সোফায় ধারাম করে বসে পড়ে। তুলি আর ইরাকে দেখে বলে, ড্যাড। মেয়েটাকে? তুলি দৌড়ে এসে বলে, তোমার ভাবি ভাইয়া। মানে চমকে দাঁড়িয়ে উঠে বলে। তুলি রাব্বির কাছে এসে বলে, ভাইয়া এমনিও চমকেও না, রিল্যাক্স। এভরিওয়ান, আমাকে একটু ক্লিয়ার করে বলবা মেয়েটাকে, আমাদের বাসায় কি করছে? ইশাক মির্জা দাঁড়িয়ে যান। রাব্বির কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ছোট দাদু, তোমার বড় ভাই সাদাতের বউ সম্পর্কে তোমার ভাবি। রাব্বি দু কদম পিছিয়ে বলে, না না, এটা হতে পারে না, ও কিছুতে ভাইয়ের বউ হতে পারে না। কেন পারে না দুদু ভাই? ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে রাব্বির দিকে তাকিয়ে আছে। রাব্বি বলে, ওকে তো আমি। রাব্বি থেমে যায়। সে কি বলছে? রাব্বি হালকা হেসে বলে, দাদু আমি আর নেই, আর তোমরা ভাইয়াকে বিয়ে দিলে, এটা ঠিক করলে না? ভাইয়ের বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যানিং ছিল, তোমরা তো সবটাই জানতে, তাহলে এমনটা করলে কিভাবে? তোমার মোটেও ঠিক করনি, বলে সোফা থেকে ব্যাগটা নিয়ে দৌড় লাগায় দোতলায়। সবাই রাব্বির কাণ্ডে হতবাক হয়ে যায়। শাহাদাত মির্জা অবাক হয়ে বললেন, রাব্বির হঠাৎ কি হলো বাবা? ছেলেটা তো ঠিকই ছিল, যখনই শুনল ইরা সাদাতের বউ তখনই ওর রিয়াকশন পাল্টে গেল। ইশাক মির্জা গম্ভীর কণ্ঠে বলেন, ও নিয়ে ভেবো না, অনেকদিন পর বাসায় ফিরেছে, আর ফিরে বড় ভাইয়ের বিয়ের খবর শুনে কষ্ট পেয়েছে। বড় ভাইয়ের বিয়ে নিয়ে সবারই অনেক আশা থাকে, তেমনই ওরও ছিল। আতিয়ার মির্জা বলেন, বাবা ঠিক বলেছে ভাই। রাব্বি নামের ছেলেটাকে দেখে কেমন একটা লাগলো ইরার কাছে, সন্দেহজনক মনে হলো। তবে সে সব মাথা থেকে না ঘামিয়ে খাবার খেতে চলে যায়। রানু মির্জা টেনশনে পড়ে যান, তার ছেলে কতদিন পর বাসায় ফিরল, অথচ তার সাথে কথা না বলে রুমে চলে গেল। এমনটা আগে কখনো হয়নি। তিনি খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে রাব্বি বলে, মা আমি ভীষণ টায়ার্ড, আমার রেস্টের প্রয়োজন, আমি ঘুমাবো, তুমি যাও, আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলে তিনি চলে যান। দুপুরের খাবার খেয়ে রুমে আসে ইরা, ফোন হাতে নিয়ে বসে আছে। সাদাত খাইছে কিনা সেটা জানার জন্য মনটা ছটফট করছে তার, কিন্তু ফোন দিতে পারছে না। ইরার তখনের কথা মনে পড়ে যায়, নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে তোমার, তোমারই তো স্বামী যান। ইরার না ভেবে কল দিয়েই ফেলে। দুবার রিং হতে কল রিসিভ না করে কল কেটে দেয় সাদাত। সাদাত কল কেটে দিয়ে ভিডিও কল দেয়, যা দেখে চোখ বড় বড় করে তাকায় ইরা। কল কেটে দেওয়ার উপায় নাই, ইরার কল থেকে রিসিভ করতে হবে। ইরা কল রিসিভ করে হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকায়। ইরা এবার প্রথম কথা বলে, দুপুরে খাইছেন? খেয়েছি। তুমি? হ্যাঁ। আচ্ছা পরে কথা বলবো না, এখন রাখছি। ইরার কথায় সাদাত অবাক হয়ে বলে, কথা না বলেই কল কেটে দিবে কেন? ইরা আস্তে করে বলে, এটা জানার জন্য ফোন দিয়েছিলাম, আর কি বলবো খুঁজে পাচ্ছি না, তাই আর কি। সাদাত কিছুটা জোরে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, এখন একটু বাইরে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দেয় ইরা। ফোনটা বুকের সাথে চেপে ধরে জোরে একটা নিঃশ্বাস ফেলে। ইরা যখন সাদাতের সাথে কথা বলে তখন মনে হয় কেউ ওর গলা চেপে ধরেছে, কথাগুলো গলায় বেঁধে যায়। দেখতে দেখতে দুদিন চলে যায়, সবাই সবার মতো ব্যস্ত। সারাদিন বাসার মধ্যে থাকতে অসহ্য লাগে ইরার কাছে, কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। সাদাত থাকলে হয়তো তাকে নিয়ে একটু ঘুরতে বের হতো, কিন্তু এখানে একটা মানুষ নেই যে তাকে নিয়ে বাইরে বের হবে। তুলিও বাইরে বের হয় না, যদি দরকার পড়ে তাহলে বের হয়।
তাও আবার রাব্বি তাকে নিয়ে যায়। রাব্বি ছেলেটাকে খুব অদ্ভুত লাগে তার কাছে। তুলি বলেছিল রাব্বি নাকি অনেক মজার ছেলে, সারাদিন ফাজলামো করেই থাকে, মেয়েদের সাথে একটু ফ্লার্ট করে, প্লে বয় বলতে পারেন। তবে ইরা সেরকম কিছু দেখেনি, রাব্বিকে খুব শান্তশিষ্ট লেগেছে। তেমন কথা বলে না। শম্পা মির্জার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে ইরা। শম্পা মির্জার ইরার সাথে মাঝে মধ্যে কথা বলে, তবে খুব একটা না, শুধু খাওয়ার সময় একটু। সাদাতের দাদুর জন্য তাকে হয়তো কিছু বলতে পারে না। ইশাক মির্জার কথায় শেষ কথা এই বাড়িতে। এখন বিকেল 4টা। তুলি এসে বলল তাদের বাসায় নাকি মেহমান আসবে, তবে কে আসবে সেটা বলেনি বা ইরা শোনেনি। শম্পা মির্জা খুব খুশি হয়ে রান্নার করতে লেগে পড়েছেন। বাসায় কোনো পুরুষ মানুষ নেই। শম্পা মির্জা আর রানু মির্জা দুজন রান্না করছেন। কাজের বুয়া আজ আসেননি, তিনি নাকি অসুস্থ। তুলি আর ইরা দুজনে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। বাসার সদর দরজা খোলা, বাইরে থেকে একটু জোরে জোরে কথার আওয়াজ আসে। সেসবে খেয়াল করে না দুজনে। তবে কোত্থেকে একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে ঢুকে পড়ে, যা দেখে ইরা অবাক হয়ে তুলির দিকে তাকায়। তুলি ইশারে চুপ থাকতে বলে। ইরা মেয়েটাকে দূর থেকে পর্যবেক্ষণ করে। মেয়েটার পরনে জিন্স শার্ট পরা, চোখে সানগ্লাস, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, মুখে ভারী মেকআপ, দেখতে সুন্দরী কিন্তু ভাব বেশি। ইরা মুখ ভেংসি দিয়ে বিড়বিড় করে বলে, ঢঙ্গে বেটি। তুলি ইরার দিকে তাকে মিটি হাসছে, কারণ ইরা মুখ বাঁকিয়ে ওর দিকে তাকে আসছে, যা দেখে তুলি বলে, ভাবিমণি এ আসছে রিয়াপু, ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তুলির কথায় আর চোখে মেয়েটার দিকে তাকে ফের তুলির দিকে তাকে বলে, মেয়েটা কোত্থেকে আসলো? আপু বিদেশে আর মামার কাছে গেছিল মাসখানেক, সেখান থেকে কালকে বাসায় ফিরে আজই এখানে এসেছে। মেয়েটা কি জানে তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে? তুলি মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলে, না মনে হয়। রিয়াপু যদি জানতো বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাহলে কি যে হতো আল্লাহ জানে। বলেনি কেন? তা তো জানি না, তবে এক্ষুনি বলে আসছি, দাঁড়াও। বলে উঠে দাঁড়ায়। রিয়া নামের মেয়েটা শম্পা মির্জাকে জড়িয়ে ধরে বলছে, ফুপ্পিমণি, কতদিন পর তোমাকে দেখলাম, তোমাকে খুব মিস করেছি ফুপ্পিমণি। কাল বাসায় এসে আজই তোমাকে দেখতে চলে আসলাম। শম্পা মির্জা হেসে বলেন, খুব ভালো করেছিস, তবে 2 দিন আগে আসলে সাদাতের সাথে দেখা হতো, 2 দিন আগে চলে গেছে। রিয়া ন্যাকামি করে বলে, তুমি আগে বলবে না ফুপ্পিমণি, আমার সাদ বেবি আসছিল, আর আমি জানি না কাজটা তুমি মোটেও ঠিক করনি ফুপ্পিজান। ব্যস্ত ছিলাম খুব শোনা, তার জন্য তোকে জানাতে পারিনি। কিসের এত ব্যস্ততা ফুপিমণি? আসলে আমি বলছি রিয়াপু। পাশ থেকে তুলির কথায় তুলির দিকে তাকে হাসি মুখে বলে, আরে আমার তুলতুলে তুলি সোনা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রিয়াপু, আচ্ছা ফুপিমণি, কিসে এত ব্যস্ত ছিলে যার জন্য আমাকে বলতে পারোনি?